প্রিয় ছাত্রছাত্রীরা, আগের অডিওতে আমি আলোচনা করেছি লেখক প্রেমেন্দ্র মিত্রের সম্বন্ধে, তার লেখক পরিচিতি এবং তার লেখার বৈশিষ্ট্যগুলো নিয়ে। পরবর্তী ধাপে আমি অভিজিৎ স্যার আলোচনা করছি তোমাদের তেলেনাপোতা আবিষ্কার গল্পের বিষয়বস্তু। দীর্ঘ গল্প এটি, এবং এই গল্পটি যাতে সহজে তোমরা বুঝতে পারো তার জন্য বিষয়বস্তুটি আলোচনা করা হলো। শুরু করছি তেলেনাপোতা আবিষ্কার গল্পের কাহিনী সংক্ষেপ। লেখক প্রেমেন্দ্র মিত্র। তেলেনাপোতা কিন্তু যে কেউ আবিষ্কার করতে পারে। কাজকর্মে হাঁপিয়ে উঠে দুই একদিনের ছুটি পাওয়া গেলে যদি মাছ ধরতে যাওয়ার জন্য সেখানে যাওয়া যায়, সেখানে আশ্চর্য সরোবরে অসাধারণ মাছের গল্প করতে পারে কেউ। বলতে পারে যে সেখানকার মাছেরা জীবনে প্রথমবার তারই বড়শিতে বিদ্ধ হওয়ার জন্য অপেক্ষায় আছে। যদি কোনো মৎস্য শিকারী জীবনে দুই একটা পুঁটি মাছ ছাড়া আর কোনো মাছ কোনোদিন ধরতে না পারেন, তবে তেলেনাপোতায় গেলে তিনি নিশ্চয়ই আবিষ্কার করবেন সেই আশ্চর্য জায়গাটিকে। কোনো এক পড়ন্ত রোদে বিকাল বেলায় বাসে করে গাদাগাদি মানুষের ভিড়ে যাত্রা করে এক জনমানবহীন জলার পাশে গিয়ে থাকতে হবে। চারিদিকে অন্ধকার নেমে আসার সময় জনমানবহীন সেই পরিবেশে জঙ্গলের অন্ধকার নেমে আসবে। জলা থেকে উঠতে থাকবে একটা ভ্যাপসা গন্ধ। জলীয় বাষ্পের কুণ্ডলী অভিশাপের মতো পাকিয়ে পাকিয়ে উঠবে। সেই জলার কাছে নেমে দেখা যাবে একটা নালা। সেখান থেকে কিছু দূরে বাঁশঝাড় আর বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গেছে সেগুলো। সঙ্গে থাকবে আরো দুই বন্ধু। তাদের মাছ ছাড়াও অন্য কিছু লোভ থাকতে পারে। জঙ্গলে মশার দল ঝাঁক বেঁধে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে পা নড়িয়ে বাধা দেওয়ার ব্যর্থ চেষ্টা করবেন তারা। কিছুক্ষণ পরে মশাদের ঐক্যতান আরো যদি বাড়ে, কাউকে না দেখে ফেরার কথা যদি ভাবতে শুরু করে, তাহলে শুনতে পাবেন সেই নালা ধরে জঙ্গলের মধ্য থেকে এক বিচিত্র শব্দ, যেন এক অমানুষিক কান্না নিড়ান্ন সেই আওয়াজ। এরপরেই দেখা যাবে একটা ক্ষীণ আলো এবং শেষে ধীর গতিতে তাদের দিকে এগিয়ে আসা একটা গরুর গাড়ি। হ্যাঁ, গাড়িটি ছোট, গরুগুলোও যেন আরো ছোট। কোনো কথা না বলেই গরুর গাড়ির ছইয়ের ভিতর তিনজনে কিন্তু ঠাসাঠাসি করে উঠে বসলে গাড়ি চলবে সেই নালা পথ ধরে জঙ্গলের দিকে। ঘন অন্ধকারের মধ্য দিয়ে যেন অন্ধকারের অভেদ্য দেওয়াল ভেদ করে ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে গাড়িটি। গাড়ির ভিতর তিন বন্ধুর একসঙ্গে বসে থাকা অস্বস্তিকর হলেও বসতে হবে। চারপাশের যে অন্ধকার আরো গাঢ় থেকে গাঢ়তর হবে। মনে হবে চেতনার শেষ দ্বীপটিও অন্ধকারে ডুবে গেছে। যেই জায়গাটি স্তব্ধ, গতিহীন এবং কুয়াশায় ঢাকা। থেমে যাওয়া সময়ে অন্ধকারে ঢাকা চারপাশে আকাশের দিকে তাকিয়ে তারা দেখা যাবে। এই সময় গাড়োয়ান খুব উৎসাহের সঙ্গে ক্যানেস্তারা বাজাতে থাকলে তাকে জিজ্ঞাসা করে জানা যাবে যে এইভাবে সে বাঘ তথা চিতাবাঘকে দূরে রাখে। তবে সে বাঘ যদি খুব ক্ষুধার্ত হয় তাহলে আর রক্ষে নেই, না হলে এই আওয়াজ বাঘকে ঠেকানোর পক্ষেই যথেষ্ট। কলকাতা মহানগরী থেকে
মাত্র 30 মাইল দূরে বাঘের সঙ্গে থাকা সম্ভব কিনা ভাবতে ভাবতে গরুর গাড়ি মাঠ পেরিয়ে এক জঙ্গলাকীর্ণ এলাকায় ঢুকে যাবে। সেখান থেকে এক ভাঙা প্রাচীন অট্টালিকার পাশ দিয়ে গাড়ি যখন এগোবে তখন মনে হতে পারে জীবন্ত পৃথিবী ছেড়ে অতীতের কোনো জীবন স্পন্দনহীন জায়গায় গিয়ে পড়েছে তারা। মনে হতে পারে এখানকার রাত স্থির আর চারিদিকে ছড়িয়ে আছে এক নিস্তব্ধ নীরবতা। গরুর গাড়িটি 2-3টে বাঁক নিয়ে এক জায়গায় থামলে গাড়ি থেকে তারা নেমে আসবে একে একে, অর্থাৎ যারা অভিযাত্রী, যারা তেলেনা পথে যাবে। একটা পচা দুর্গন্ধ অভ্যর্থনা জানাবে তখন। অস্পষ্ট আলোয় দেখা যাবে সেটা আসলে একটা ইঁদু পুকুর। গন্ধটা পানা পচার। তারই পাশে জীর্ণ অট্টালিকার অপেক্ষাকৃত বাসযোগ্য একটা ঘরে কিন্তু থাকতে হবে। গাড়োয়ান ভাঙা লণ্ঠন এনে দেবে এক কলসি জল। সেই আলো অন্ধকারে মনে হবে এই ঘর ঝাড়ার বৃথা চেষ্টা করেছে কেউ। এর ছাদ ও দেওয়াল থেকে খসে পড়েছে ফলের স্তরা। কয়েকটা চামচিকে তাদের ঘর দখল করা হয়েছে ভেবে প্রতিবাদ করবে সারা রাত। লেখকের সঙ্গে 2 বন্ধুর একজন মদ পান করতে খুবই ভালোবাসে, অন্যজন নিদ্রাবিলাসী অর্থাৎ ঘুমোতে ভালোবাসে। একজন ঘরে ঢুকেই শুরু করবে মদ পান করতে, অন্যজন শতরঞ্জি বিছিয়ে শুয়েই ঘুমিয়ে পড়বেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসবে মশার দল। তাদের মধ্যে ম্যালেরিয়া বহনকারী অ্যানোফিলিসের সংখ্যাও কিন্তু কম নয়। ভয়ানক গরমে ঘুম না আসায় গল্পের মূল চরিত্র অর্থাৎ নায়ক সে বেরিয়ে আসবে ঘর থেকে। টর্চ হাতে উঠে যাবে প্রায় ভাঙা ছাদে। ইট বা টালি খসে পড়তে থাকবে কোথাও না কোথাও। চোখে পড়বে খুব অনেকটা দূরে ভাঙা অট্টালিকার একটা ঘরে একটা অস্পষ্ট আলোর রেখা। সেখানে যেন বন্দিনী হয়ে আছে একটা মেয়ে। মেয়েটি কে? এই ভাবনা যখন শুরু হবে তখনই যেন মনে হয় বদলে যাবে সবকিছু। মনে হবে যেন ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে এক একটি স্বপ্নের বুদবুদ ক্রমশ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গেল। ছাদ থেকে ধীরে ধীরে নিচে নেমে এসে বন্ধুদের সাথে ঘুমিয়ে পড়বে গল্পের নায়ক। জেগে উঠে দেখবে সকাল হয়েছে। রাত্রিতে দেশেও সকাল হয়। পাখির কলরবের মধ্যে মাছ ধরতে যাওয়ার কথাটা তার মনে থাকবে। পুকুরের ঘাটে এক পাশে মাছ ধরার ব্যবস্থা। সে বড়শি ফেলে বসবে। বেলা বাড়ল মাছ পড়বে না একটাও। মাছরাঙা পাখি উপহাস করে যাবে শুধু। সাপ পুকুরে সাঁতরে পেরোবে। ফড়িং উড়তে উড়তে এসে ফাতনায় বসার চেষ্টা করবে। হঠাৎ জলের শব্দে চমকে দেখা যাবে একটা মেয়ে পেতলের ঘড়ায় পুকুরে পানা সরিয়ে জল ভরছে। সেই অপুষ্টি শরীরের সেই মেয়েটিকে দেখে অবাক হয়ে যাবে মাছ শিকারী। আর মেয়েটি তখন তার জলের ঘড়া কোমরে তুলে নেবে। যাওয়ার সময় বলে যাবে বসিনা থেকে মাঝে মাঝে সেই ছিপে টান দিতে। পুকুর ঘাটে নির্জনতা আর ভাঙবে না, কারণ মাছরাঙা উড়ে গেছে, মেয়েটিও চলে গেছে ঘাট থেকে। এইরকম জায়গায় যে এই ধরনের একটা মেয়ে আছে, এটা ভাবতে হবে গল্পের নায়ককে। মাছ না পেয়ে হতাশ হয়ে ফিরে গিয়ে 2 বন্ধুর কাছে সে জানতে পারবে 2টি তথ্য। 1, তার মৎস্য শিকার নৈপুণ্যের কথা ইতিমধ্যে জেনে গেছে সকলে। 2, জেনেছে যে মেয়েটির কাছ থেকে সে পানরসিক যে বন্ধুটির আত্মীয়া যামিনী তাদের দুপুরের আহারের ব্যবস্থা করেছে। যে
ভাঙা অট্টালিকার দিকে তাকিয়ে গতকাল রাত্রে গল্প কথকের বিস্ময় জেগেছিল। দিনের আলো তার শ্রীহীন জীর্ণ রূপ দেখে পীড়িত বোধ করবে, আর জানতে পারবে যে এটা যামিনীদের বাড়ি। তার পীড়া তাকে আরও জানিয়ে দেবে যে যামিনী পানরসিক বন্ধুটির জ্ঞাতি স্থানীয়া। এই বাড়িটি তাদেরই জেনে অবাক হবে গল্পকথক। যামিনীর কিন্তু কোনো ব্যাপারে সংকোচ নেই, মুখে তার একটা মৌন বেদনা লেগে আছে। এই ধ্বংসস্তূপকে, তার এই ভাগ্যকে মেনে নিয়েছে সে। যামিনী খাবার পরিবেশন করতে করতে একটু অন্যমনস্ক হয়ে উঠবে, বাইরে যাবে, ফিরে আসবে যখন তার মুখ দেখাবে আরও বিষণ্ণ। খাবার পরে সে সেই পানরসিক বন্ধুকে মনিদা বলে ডেকে একটু নিচু গলায় বলবে তার মায়ের অস্থিরতার কথা। কেন, তার বিশ্বাস, তার মায়ের বিশ্বাস যে তার মেয়েকে বিয়ে করার জন্য কথা দিয়ে গেছিল যে নিরঞ্জন, সেই ফিরে এসেছে। যামিনীর মা কিন্তু এখন চোখে দেখে না। তার মনে হয়েছে তার কন্যা তার কাছে সে কথা লুকিয়ে যাচ্ছে। যামিনীর অনুনয়ে মনিদা তার ঘরে যাবেন এবং সঙ্গে যাবেন গল্পকথক বা লেখক। জানা যাবে যে নিরঞ্জন রহস্যটি কি। যামিনীর মা তার দূর সম্পর্কে বোনপো নিরঞ্জনের সঙ্গে বছর 4 আগে বিবাহ সম্বন্ধ করেছিলেন। সে নিরঞ্জন বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে জানিয়ে গিয়েছিল বিদেশে যাচ্ছে এবং নিরঞ্জন ফিরে এসে যামিনীকে বিয়ে করবে। কিন্তু বুড়ি ছাড়া সবাই, এমনকি যামিনীও জানে যে নিরঞ্জন বিদেশে যায়নি। সে এখন বিয়ে করে সংসার করছে। সংকীর্ণ ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরে সে পৌঁছবে যামিনী এবং মনির সঙ্গে, তার একটি জানালা আছে, সেটাও বন্ধ। বাইরে আলো থেকে ঘরে এলে সব ঝাপসা দেখাবে। তক্তপোষের উপর একটা ছেঁড়া মলিন কাঁথা শুয়ে, কাঁথা জড়িয়ে শুয়ে আছে এক বৃদ্ধা। যামিনী তার পাশে দাঁড়িয়ে। পদশব্দ শুনে সচকিত বৃদ্ধা অভিমান ভরা কণ্ঠে বোনপোকে সম্বোধন করে যেন বলছেন, এতদিন তাকে মনে পড়ল, এবার সে আর পালাবে না তো? হঠাৎ লেখক বলে উঠবেন, না মাসিমা, আর পালাবো না। যামিনী অবাক হবে, কেন লেখক তো আর নিরঞ্জন নয়। কিন্তু নতুন প্রতিশ্রুতি দেওয়া মৎস্য শিকারী মনে হবে দৃষ্টিহীন সেই বৃদ্ধার দুচোখ যেন, তার দুচোখের একটা অপূর্ব একটা মঙ্গলময় দৃষ্টি যেন তার সর্বাঙ্গ পরীক্ষা করছে। বৃদ্ধা জানালেন তার বিশ্বাস ছিল নিরঞ্জন ফিরে আসবে, আর তিনি এই প্রেতপুরী আগলে পড়ে আছেন। কথা বলার অভিঘাতে হাঁপাতে থাকা বৃদ্ধা তাকে আশীর্বাদ করে জানাবেন, মেয়েকে নিয়ে নিরঞ্জন কিন্তু খুবই সুখী হবে। মেয়ে এখানে কি অমানসিক পরিশ্রম করে সংসার চালায় তার কথা বলে আবার জানতে চান তিনি লেখকরূপী নিরঞ্জনের কাছে, সে তাকে নেবে নাকি। এবং নিরঞ্জন বা লেখকের কথা যদি তিনি প্রতিশ্রুতি না পান, তাহলে এই বৃদ্ধার মরেও শান্তি হবে না। মৎস্য শিকারী যে আদৌ নিরঞ্জন নয়, যে আদৌ এই বৃদ্ধার বোনপো নয়, সেই বৃদ্ধার জীবনটা যেন আপাতত যাতে বেঁচে থাকে, তার জন্য মৎস্য শিকারী কথা দেন বা গল্পের কথা দেন বিবাহের, অর্থাৎ সে যামিনীকে বিয়ে করবে। বিকালের দিকে গরুর গাড়িতে চেপে ফিরবে 3 বন্ধু। যামিনী গাড়ির কাছে এগিয়ে এসে জিজ্ঞাসা কণ্ঠে বলবে, তার তো ছিপটিপ রয়ে গেল যে। গল্পকথক বা লেখক জানাবেন,
এবার ফাঁকি দিল তেলেনাপোতার মার পরের বার যাতে ধরা যায়, সেই জন্য এটা রেখে যাওয়া। ফিরে আসার দ্বিতীয় প্রতিশ্রুতিতে যামিনীর চোখে দেখা দেবে একটা হৃদয়কে স্নিগ্ধ করার একটা অনুভূতি। একেবারে শেষ অংশ, গাড়ি ধরবে ফেরার পথ। ফেরার সময় কাউকেই আর গাড়ির সংকীর্ণতা, ক্ষুদ্র আয়তন কিন্তু কোনো কষ্ট দেবে না। এক রাত্রি আর একদিনে যেন একটা আমূল পরিবর্তন ঘটে গেছে। মৎস্য শিকারী বন্ধুর মনে বাজতে থাকবে শুধু ফিরে আসার ইচ্ছার কথা। গাড়ি ঢুকবে মহানগরের জন অরণ্যে, আলোকোজ্জ্বল রাজপথে। তখনই সেই অন্ধকারাচ্ছন্ন তেলেনাপোতার সদ্য স্মৃতি কিছুটা দূরের একটা তারার মতো বলে মনে হবে। এরপর যেদিন মন স্থির করে সেখানে ফিরে যাওয়ার প্রস্তুতি নেবে গল্পকথক, সেই দিনই দেখা দেবে তার প্রবল ম্যালেরিয়া। লেপ তোশক মুড়ি দিয়ে 105 জ্বরকে কোনো মতে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে। চলবে চিকিৎসা। জ্বরে ঘোর প্রবল এবং তার স্মৃতিগুলো ক্রমশ ঝাপসা হতে থাকবে তেলেনাপোতার। ডাক্তার জানতে চাইবেন এই ধরনের ম্যালেরিয়া বাঁধিয়ে এসছে সে কোথা থেকে। দীর্ঘ রোগভোগের পর সুস্থ হয়ে দুর্বল শরীরে যখন ঘরের বাইরে বেরিয়ে আসবেন গল্পকথক বা লেখক, তখন সেই উজ্জ্বল তারা অস্ত যাওয়া তারার মতো নিষ্প্রভ তার তেলেনাপোতার দিনগুলো মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু নেই, আর যামিনীও তার কোনো এক মুহূর্তের যেন একটা কল্পনা। ফলে একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে চিরকালের মতো তেলেনাপোতা রাত্রির ঘন অন্ধকারে ডুবে যাবে। তাহলে গল্পটি বিষয়বস্তু এখানে শেষ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যেখানেই দেখবে যে আমি কিছুটা অংশ পজ দিয়েছি বা থেমেছি, জানবে সেখানে কিন্তু প্যারাগুলো, অনুচ্ছেদগুলো শুরু হয়েছে। আশা করি এই গল্পের যে মূল বিষয়বস্তু সেটা তোমাদের এই পাঠটি বুঝতে অবশ্যই তোমাদের সাহায্য করবে। আজকের এই পর্যন্ত।